এই গল্পের শুরুটা হয় হংকং থেকে। হঠাৎ একটাতে পুলিশ একটা কল পায়। তারা জানলো একটা ব্যাংকের মধ্যে চুরি হয়েছে। পুলিশ আসলে সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করে দেখলো, আর তারা বুঝলো একটা লকার ভাঙা হয়েছিল। চোর সেই লকার জিনিসপত্র নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল, ওই লকারে সোনা কিংবা হীরা কিছুই ছিল না। সেখানে শুধু কিছু নোটবুক ছিল, যার ভিতরে কিছু কোড লেখা ছিল। পরে পুলিশ জানতে পারে ওই লকারের মালিক সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছিল, কারণ ওই লকারের নোটবুকে তার ক্রিপ্টো ওয়ালেটের অর্ধেক পাসওয়ার্ড ছিল। আর এখন সে অর্ধেক পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ার কারণে ভয় করছে যে তার ওয়ালেটে রাখা $500 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি চুরি হয়ে যাবে। কিন্তু তা তত সহজ ছিল না। ক্রিপ্টোকারেন্সি চুরি করা খুবই কঠিন একটা ব্যাপার। আর এখানে আমরা আসি আমাদের দ্বিতীয় টার্গেটের দিকে, যেটা একটা ক্রিপ্টোকারেন্সি ম্যানেজমেন্ট কোম্পানি, যার অফিস একটা বিল্ডিং এর তথ্য তলায়। আসলে বিভিন্ন ক্লায়েন্টের ক্রিপ্টো ওয়ালেটের অর্ধেক পাসওয়ার্ড তাদের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি তথ্য ওই কোম্পানির সার্ভারে সেভ থাকে। আর একটু আগে ব্যাংকের লকার থেকে অর্ধেক পাসওয়ার্ড চুরি করা চোররাও ঠিক করেছিল এই কোম্পানির কাছ থেকে কিছু চুরি করবে। তখন তারা যখন ডেটাবেজে ভালো করে খুঁজতে শুরু করলো, তখন সেখানে একখানা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেল। আসলে তারা খুঁজে পেল কুয়ালালামপুরের সবচেয়ে বড় ক্রিপ্টো ম্যানেজমেন্ট কোম্পানির সিও $1 বিলিয়নিয়ারের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড। কিন্তু একদিন হঠাৎ করে সে তার ক্লায়েন্টের কাছ থেকে 1.2 বিলিয়ন ক্রিপ্টো চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কয়েকদিন পর তার লাশ রাস্তায় পাওয়া গেল। তবুও কেউ তার কথা বিশ্বাস করলো না। সবাই সন্দেহ করলো হয়তো সে তার মৃত্যুর নকল হয়েছে, কারণ এত টাকা সে তুলে নিয়েছে যাতে কেউ সন্দেহ না করতে পারে। আর তাই এই নাটক সাজিয়েছে। কিন্তু যাই হয়েছে, এখন চোরের দলটার কাছে 500 চলে এসেছে। ওরা চাইলে এত টাকা সহজে চুরি করতে পারতো। আর তারপর আমরা দেখলাম একটা লোক নাম স্যাম, যিনি চোরদের সাথে কাজ করত। আসলে সে চোরদের প্রযুক্তিগত সব দিক থেকে সামনে রাখতো। কিন্তু এখন সে চোরদের বলছিল পুরো পাসওয়ার্ড কপি করতে হলে এখান থেকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা ছিল, পুলিশ মাত্র 5 মিনিটের মধ্যে সেখানে এসে পৌঁছাবে। তাই তারা প্ল্যান করছিল মাত্র 3 মিনিটের মধ্যে তারা হইচই শুরু করলো। যে কোনোভাবে ক্রিপ্টো পাসওয়ার্ড নিয়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু এখন তাদের আরও 1 মিনিট এখানে থাকতে হবে। তাহলে এরা প্রায় নিশ্চিতভাবে ধরাই পড়বে। কিন্তু এখন যেহেতু ওরা বড় বড় অঙ্কের খবর পেয়েছে, এই জন্য তারা 1 মিনিটের একটা রিস্ক নিয়ে ফেলে। আর কাজ শেষ হলে স্যাম ওদের পালানোর কথা বলে। কিন্তু তখনই পুলিশ ওদের ফ্লোরে পৌঁছে গিয়েছিল। তবুও চোরেরা দ্রুত লিফট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও ওরা নিচে ফ্লোরে পুলিশের মুখোমুখি হয়, পুলিশ তখনও ওদের চিনতে পারছিল না। আসলে স্যাম আগে সব সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফেলেছিল। অরিজিনাল ভিডিওর বদলে নকল ভিডিও বসিয়ে দিয়েছিল। তাই পুলিশ চোরদের জামাকাপড় বা মুখ দেখতে পায়নি। আর এই জন্য তারা সহজেই পালাতে শুরু করেছিল। কিন্তু তখন কোম্পানির লোকজন পুলিশকে ফোন দেয়, যেখান থেকে তারা নতুন করে চুরি করেছিল। তারা চোরদের বর্ণনা আর জামাকাপড় সম্পর্কে পুলিশকে জানায়। তাই পুলিশ স্পষ্ট বুঝতে পারে যে যাদের তারা কিছুক্ষণ আগে দেখেছিল আসল চোর তারাই। সেই জন্য তারা তাদের পিছু নেয়। এখন এই গ্রুপটা ফাঁদে পড়ে গেল। তারা দৌড়ে আবার লিফটে উঠলো। পুলিশ অফিসার ধরে ফেলেছিল, কিন্তু এখন তো তারা বিল্ডিং এর ভিতরে আটকা পড়ে গিয়েছিল। লিফটে ওঠাটা আর কাজে লাগবে না, কারণ পুলিশ চারপাশ থেকে ওদের ঘেরাও করে রেখেছে। কিন্তু যখন তারা ছাদের উপরে উঠলো, পুলিশ একদম স্তম্ভিত হয়ে গেল। তারা দেখলো তারা হুট করে ছাদ থেকে লাফ দিয়ে দিল। আর তাদের সাথে প্যারাশুট থাকার কারণে তারা সহজে সেখান থেকে পালিয়ে গেল। তাদের প্যারাশুট নিয়ে পুলিশ দেখে একদম চমকে গেল, কারণ চোরেরাও আগেও প্ল্যান করে ফেলেছিল। তাই তারা সহজেই ক্যাসিনোর ছাদ থেকে নিরাপদে নামলো আর সেখান থেকে পালানোর চেষ্টা করলো। কিন্তু পুলিশ ঠিক সময়ে ক্যাসিনোতে এসে পৌঁছল। চোরেরা তাদের থেকে অনেক বেশি চালাক ছিল। তাই তারা জামাকাপড় বদলে সামনে থেকে পালিয়ে গেল। এত বড় ফেল হয়ে ওই ক্রিপ্টো বিলিয়নারটা পাগল হয়ে গেল। সে পুলিশের উপর খুব রেগে গেল, কারণ ওর সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। তাই পুলিশকে অনেক কথা বলতে শুরু করলো। কিন্তু এইসব দেখে পুলিশ প্রধান সবাইকে ডেকে একটা মিটিং করালো আর বলল, আমাদের অবস্থা এখন এমন কঠিন যে আমরা এত বড় একটা হ্যাকার গ্রুপের মোকাবেলা করতে পারবো না। তাদের স্কিল আর কৌশল আমাদের থেকে একদম আলাদা। আর আমরা এভাবে সিসিটিভি ফুটেজ দেখে মামলার সমাধান করতে চাই। তারা তার থেকেও অনেক বেশি চতুর, কারণ তারা হয়তো সিসিটিভি ফুটেজ বদলে দিচ্ছে, অথবা তারা ক্যামেরাগুলো ভাঙবে, বা আমাদের এমনভাবে চালাচ্ছে যাতে আমরা তাদের অনুসরণ বা উল্টো পথে চলে যাই। তাই এই প্রযুক্তি ব্যবহার করে তাদের সাথে আমাদের মেলামেশা করা একদম অসম্ভব। এই জন্য আমাদের নতুন কোনো প্ল্যান করতে হবে। আসলে আমাদের পুরনো কৌশল ফিরে যেতে হবে,
কারণ আগে তো ওই সব প্রযুক্তি সিসিটিভি ফুটেজ ছিল না। তখন পুলিশ কি কোনো মামলা সমাধান করতো না? অবশ্যই করতো। তো আমাদের ওই কৌশলটি ব্যবহার করে তাদের ধরার চেষ্টা করব। তাই একজন প্রখ্যাত প্রবীণ অফিসার অবশেষে ফিরে এলেন। তার নাম হলো চং। কিন্তু এখন এই কিংবদন্তি বুড়ো অফিসারটা অবসর নেওয়ার পর একদম সাধারণ জীবন কাটাচ্ছিলেন। তাই এক মহিলা অফিসার বিশ্বাস করতে পারছিলেন না সে সাধারণ বুড়ো মানুষের লিজেন্ড হতে পারে। তাই সে ঠিক করবো চং এর পেছনে পেছনে নেবে। আর যখন সে তাকে ফলো করছিল, হঠাৎ চং এসে তার সামনে বসে গেল। আর তার গোয়েন্দা কাজ নিয়ে কি সমস্যা, সে নিজেকে কিভাবে উন্নতি করতে পারে, সে নিয়ে চং শুরু করলো পরামর্শ দেওয়া। তারপর সে তাকে সরাসরি থানায় নিয়ে গেল। আর এখান থেকে আবার নতুন পুলিশ টিম যোগ দেয়। আর যখন এই সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে খুব সহজেই দুর্বলতা খুঁজে পেল। সে প্রতিটা প্রযুক্তিকে একটা ডাক নাম দেয়। তার সবার কাছে বলে, আসলে এখানে সব চোরাই তরুণ, একজন বড় ছাড়া। আর আমি পুরো বিশ্বাস করি ওই বুড়োই আমাদের মানসিকতা শক্ত রাখে আর সব প্ল্যানিং করে। ও এলাকার রাস্তাগুলো খুব ভালো করে জানে, কোথায় ক্যামেরা আছে, যেটা ও ভালো করে বুঝে। আর ক্যামেরা এড়ানোর ব্যাপার একদম মাস্টার। আর এই কারণে পুলিশ বডি ক্যামেরা ভালো করে ছবি তুলতে পারেনি। তবে বিভিন্ন দিক থেকে পাওয়া ঝাপসা ছবিগুলো দেখে চং একটা আন্দাজ করতে পারে। সে বুঝতে পারে এই সেই অপরাধী যাকে 1990 সালে আশেপাশে আটাম কিলার নামে চিনত। আসলে সে তখন সেনাবাহিনীতে ছিল। আর ওই সময় সেনাবাহিনীর মধ্যে ঘটে যাওয়া নানা অবৈধ হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে বড় হাত ছিল দাঁড়ি। আসলে সে নিজের চেহারা বদলাতে খুব পারদর্শী এবং ছুরি নিয়ে আক্রমণ করতে সবসময় প্রস্তুত। তবে তারপর সে হংকংয়ে থাকতে শুরু করে এবং পরে সে একজন জনেরও বেশি ব্যাংকের ডাকাতির সাহায্য করেছিল। যদিও 1999 সালের কাছাকাছি হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়, কিন্তু এখন কেউ ভাবতেও পারতো না সে আবার পুরনো রূপে ফিরে এসে সবাইকে ঠকাবে। এই সময় ওয়াং তার লুকানো জায়গায় শ্যামের উপর খুব রেগেছিল, কারণ পুলিশের হাতে তার একটা ছবি চলে গেছে একটা ছোট ভুলের জন্য, যার কারণে তারা প্রায় ধরা পড়তো। কিন্তু শ্যাম মনে করতো সে কিছুই ভুল করেনি। তবে ওয়াং বলল, তোমার একটা ভুলের জন্য প্রায় ধরা পড়তাম, এমন একটা ভুল যা আমি ভবিষ্যতে আর দেখা যাবে না। কিন্তু শ্যাম অনুভব করলো হয়তো ওয়াং অনেক বয়স্ক, তাই এই বুড়ো লোকটা তাদের উপর নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছিল। তাই সে মুখোমুখি কথা বলতে শুরু করলো। তখন ওয়াং খুব রেগে গেল, পকেট থেকে ছুরি বের করে তাকে মারতে শুরু করলো। বাকিরা থামানোর চেষ্টা করলেও ওয়াং কার কথা শোনেনি। সে শ্যামের উপর চওড়া হলো, কিন্তু এখন সে স্পষ্ট বুঝতে পারলো তারা বড় হয়ে গেছে, তাই প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আর এখন আর সে আগের মতো সম্মান পায় না, তাই সে চাইতেও তাদের উপর নিয়ন্ত্রণ করতে পারতো না। এই জন্য সে শেষ পর্যন্ত শান্ত থাকার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা দেখতে পাই একজন মহিলা পুলিশ অফিসার যার নাম শিয়াও। আসলে সে সব সময় সামনে থেকে তদন্ত করতে চেয়েছিল, কিন্তু কেউ তার দিকে খেয়াল করে না, কারণ সে খুব ছোট ছিল আর তার শরীর ক্ষমতা পুরুষের থেকেও কম ছিল। এই জন্য বিভিন্ন পুরুষ পুলিশ অফিসার তার সঙ্গে মজা করত। যদিও শিয়াও বাবা একজন গোয়েন্দা ছিলেন আর তিনি কাজের সময় মারা গিয়েছিলেন, তাই সেও যখন বড় হয় তখন সে নিজের বাবারই পথ ধরে রাখতে পারে। আর তার বাবার পুলিশের নম্বর উপহার হিসেবে দেওয়া হয়েছিল, তাই সবসময় সবাই বাবাকে সম্মান করত। তাই সে সবার খেয়াল রাখতো বেশি। সে তার সঙ্গে জড়িত সেই আবেগ ঘন প্রচারমূলক গল্পগুলো লিখত। যদিও সে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্যই অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ তার গল্পে কোনো মনোযোগ দেয়নি। তাই এখন পুলিশ বিভাগে ঢুকতেও চং একটা গোয়েন্দা দল গঠন করলো, যাদের কাজ হলো সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানো, আশেপাশে মানুষের সঙ্গে মিলে তাদের কাছ থেকে ছোট ছোট তথ্য সংগ্রহ করা, যাতে এই চোরদের ধরা যায়। তবে ওই মেয়েটার নাম ছিল শাও, ওই গ্রুপে ঢুকতে চেয়েছিল। এই জন্য সে নিজে প্রমাণ করার জন্য বক্সিং শুরু করছিল। কিন্তু হঠাৎ একটা ছেলের সঙ্গে এসে গলমন্দ করলো আর চলে গেল। শাং তখন গিয়ে তার উপর হামলা করলো আর নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা তাকে ধরে ফেললো, মারধর করে আর তার হাত আর খারাপ করে দিল। এই সময় চং এটা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শাও চংকে বলল, আমি কাউকে বিশ্বাস করতে চাই না। যে একজন মেয়ে গ্যাংস্টার আক্রমণ করতে পারে সেও ধরতে পারে। এদিকে ওয়াং স্পষ্ট বুঝতে পারলো যে তার গ্রুপের সদস্যরা এখন বড় হয়ে গেছে, সে ওদের কন্ট্রোল করতে পারে না। আর তাই ইচ্ছাকৃতভাবে হোয়াং এর পরীক্ষা নিয়েছিল। তোমার কখনো মনে ভেসে এসেছে কি আমাকে ঠকিয়ে আমার জায়গা নেবে, সবকিছু নিজের হাতে নেবে? কিন্তু আসলে হোয়াং কখনো ওয়াংকে ঠকানোর কথা ভাবে না।
সে সবসময় ওয়াং এর বিশ্বস্ত সঙ্গী ছিল। আসলে সে ওয়াং এর সাথে কারো চেয়ে বেশি সময় কাটিয়েছে, তাই তাদের সম্পর্ক খুব ভালো হয়ে উঠেছিল। তার উপর ওয়াং নিজের বাবার মতোই মনে করত। তখন ওরা সবাই অনাথ আশ্রমে ছিল, তবে তারা ওখান থেকে ওয়াং এর চুরি করা টাকার সাহায্যে বেরোতে পেরেছিল। পরে ওয়াং তাদের বড় করলো, কিন্তু এখন ওয়াং স্পষ্টভাবে বুঝতে পারছে যখন বাচ্চারা বড় হয় তখন তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। কারণ যখন সে স্যামের বয়সী ছিল তখন সে নিজেও একটু এমনই ছিল। সে কাউকে নিয়ে চিন্তা করতো না, কাউকে তার উপর কর্তৃত্ব করতে দিত না। সে নিজের সিদ্ধান্ত নিজে পছন্দ করত। আর এখান থেকে সে ওয়াং বুঝতে পারলো সবকিছু তার হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই সে ওয়াংকে বলল, তোমাকে এখন আসার দরকার নেই, আমি এই কয়েকটা দিন একাই কাটাতে চাই। আর এই সময় চং তার তদন্ত দল গড়ে ফেলেছে। সত্যি বলতে যদিও সে তার সত্যি বলতে যদিও সে যাদের বেছে নিয়েছিল সবাই পুলিশ অফিসার, তবুও তাদের বেশিরভাগই অভিজ্ঞতা কম ছিল এবং অভিযুক্তদের সাথে তাদের যোগাযোগ খুব কম ছিল। তাছাড়া সবাই দেখতে সম্পূর্ণ সাধারণ মানুষের মতোই ছিল। জিয়াও এই দলে নেওয়া হয়েছিল, তবে সেখানে সবাইকে আলাদা আলাদা কাজে পাঠানো হয়েছিল। চং জিয়াকে গাড়ির ভেতরে রেখে দিয়েছিল। জিয়ার কাজ শুরু করার জন্য খাবার আর পানি আনা ছিল। এটা শুনে শিয়াও খুব রেগে গেল, কারণ সে অনুভব করেছিল চং তাকে হালকাভাবে নিচ্ছে আর তার ট্যালেন্টকে ঠিকমতো মূল্যায়ন করছে না। কিন্তু একদিন যখন শিয়াং চং হঠাৎ করেই তার জন্য খাবার নিয়ে একটা সংকীর্ণ গলিতে আসছিল, তখন সে দেখলো কিছু দুষ্কৃতীরা একজন মানুষকে বিরক্ত করার চেষ্টা করছে। আর এটা দেখেই শিয়াও নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো। সে গিয়েও সেই দুষ্কৃতিকারীদের পেটানো শুরু করলো। যদিও চং শিয়াকে এই কাজের জন্য খুব রেগেছিল, কারণ সে নিয়ম ভেঙেছিল। তারপর সে শেষ মুহূর্তে গিয়ে তাকে বাঁচিয়ে দিল। আর তারপর যখন গাড়ি কাছে পৌঁছলো, চং খুব রাগ করে ওর উপর আর ওর অতীত নিয়ে বলতে শুরু করলো। আসলে আমরা জানতে পারি চং অনেকদিন ধরে শিয়াকে চেনে, মানে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল। আসলে চং আর শিয়া বাবা একে অপরের সহকর্মী ছিল আর তারা একই মিশনে কাজ করত। চং হঠাৎ দেখলো একটা গ্যাং আছে যাদের বাচ্চাদের পাচার করতেছিল। যদিও চংকে নিজের পরিচয় গোপন রাখতেই হতো আর আদেশ মানতেই হতো, তবুও চং ধরা দেওয়ার চেষ্টা করলো। এই গ্রুপটা যখন বিরত দেখাচ্ছিল তখন তাদের পরিচয় ফাঁস হয়ে গেল। আর যখন গ্রুপটা চংকে মারতে চাইল তখন চং এর বাবা গুলিবদ্ধ হয়ে মারা গেল। তারপর থেকে চং স্পষ্ট বুঝতে পারলেন আদেশ মেনে চলাটা কতটা জরুরি। আর এখন যেহেতু শাও এই সব জিনিস জানে, সে অনেক বেশি গর্ব অনুভব করতে শুরু করলো। কারণ এবারই তার বাবা মারা যাওয়ার আসল কারণ সে বুঝলো। আর এখন নিজেও বুঝতে পারলো আদেশ না মেনে চলাটা কতটা বড় ভুল ছিল। এই জন্য সে নিজেকে ঠিক করার যে সিদ্ধান্ত নিল। কিন্তু হঠাৎ একটা গাড়ি যখন বাজারে যাচ্ছিল, চং একটা মানুষ দেখতে পেল। আসলে সন্দেহজনক কাউকে। সে খুব দ্রুত সবাইকে সতর্ক করলো, সবাইকে বলল সে ফ্যান্টমকে দেখা গেছে। তাই সবাই সতর্ক হয়ে গেল। কিন্তু যেহেতু ওয়াং ক্যামেরা এড়াতে খুব পারদর্শী, তাই কোনো ক্যামেরা খুব মুখ ভালোভাবে ধরতে পারেনি। তাই এখন শুধু তাদের উপরে নির্ভর করতে হবে, যারা সরাসরি ওয়াংয়ের সামনে গিয়ে তার মুখ রেকর্ড করবে। কিন্তু ওয়াং তাদের থেকে এক ধাপ এগিয়ে। তাই ওয়াং সে আগে থেকে সব গোয়েন্দাদের সব তথ্য জেনে ফেলেছিল এবং তাদের মুখ চিনেও ফেলেছিল। এই জন্য যদি কোনো গোয়েন্দা ওয়াংয়ের সামনে আসে বা অনেক কাছে চলে আসে, ওয়াং সন্দেহ করতে পারে আর সেখান থেকে পালিয়ে যেতে পারে। তাই তারা ওয়াংয়ের সামনে যেতেই পারছিল না। তবুও তারা খুব চেষ্টা করছিল, কিন্তু ওয়াংয়ের মুখ ঠিক মতো ধরতে পারছিল না। এই জন্য শেষমেশ চং এই কাজটা শিয়ংকে দিল, কারণ শিয়াও একমাত্র এমন মানুষ ছিল যাকে ওয়াও এখন পর্যন্ত দেখতে পায়নি। সে সবসময় চং এর সঙ্গে ছিল। এই জন্য যখন শিয়াও ওয়াও এর কাছে এসে সে সরাসরি ওয়াও এর দিকে তাকানোর সাহস পায়নি। তাই সে মাটিতে ফ্ল্যাশলাইট চালু করে কিছু খুঁজে বের করার ভান করতে লাগলো। আসলে সে আশা করেছিল কাছে তার প্রতিবিম্ব দেখতে পাবে। আর এখানে শেষ হয় আমাদের প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্ব খুব দ্রুতই চলে আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।